ফায়ারপ্লেসের সামনে আর্ম চেয়ারে বসে হোমস একটা নোট বই পড়ছিল। আর একটু পাশেই একটা বেতের চেয়ার, সেটাতে হেলান দিয়ে দুপা সামনে বাড়িয়ে আমি বসেছিলাম। হঠাৎ হোমস বলল, ওয়াটসন, তোমার হঠাৎ টার্কিশ শখ হলো কেন? হঠাৎ করে প্রশ্ন করায় আমি একটু চমকে উঠলাম। অন্যমনস্ক থাকায় প্রশ্নটাও সেরকম খেয়াল করিনি, তবে দেখলাম সে আমার বুট জোড়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তাই বললাম, ইংলিশ জুতো অক্সফোর্ড স্ট্রিটের ল্যাটিমারের দোকান থেকে কিনেছি। অসহিষ্ণুভাবে হাসলো হোমস, বলল, আরে ধুর, আমি বলছি টার্কিশ বাতের কথা। সস্তায় বাড়ি স্নান ছেড়ে হঠাৎ এত দামি টার্কিশ বাতের দরকার কেন পড়লো তোমার? আমি অবাক হলাম, বললাম, কারণ দিন দুয়েক ধরে নিজেকে বড় বুড়োটে আর বেত মনে হচ্ছে। টার্কিশ বাত শরীরটাকে ভেতর থেকে তাজা ঝরঝরে করে দেয়। কিন্তু ভায়া, আমার জুতো আর টার্কিশ বাতের মধ্যে যোগসূত্রটা বের করলে কিভাবে? খোলসা করে বলবে? হোমস চোখ নাচিয়ে বলল, যুক্তির ধারাবাহিকতা অনুধাবন করতে পারলে সব খোলসা হয়ে যায় বন্ধু। যেমন ধরো, আজকে সকালে তুমি যে গাড়িতে উঠেছিলে সেই গাড়িতে তোমার পাশে আর একজন লোক বসেছে। আমি একটু গরম হয়ে বললাম, এর মানে কি খোলসা করা হলো? এটা আর একটা ধারা। সাব্বাস, বিক্ষোভ প্রকাশটা চমৎকার যুক্তিসঙ্গত হয়েছে। শেষ বিষয়টা থেকেই তাহলে খোলসা পর্ব শুরু করা যাক। গাড়ির ব্যাপারটা ধরা যাক আগে। তোমার কোটের এক দিকের হাতায় আর কাঁধে কাদার ছিটে লেগেছে। নিশ্চয়ই লক্ষ্য তরুণী, গাড়ির মাঝখানে বসলে কাদা চিক্ষে গায়ে লাগলে দুপাশে সমান ভাবে লাগ, এক পাশে লাগতো না। তাই ধরে নিলাম তুমি গাড়ির এক পাশে বসেছিলে আর এক পাশে বসেছিল অন্য এক ব্যক্তি। এটা তো সহজ ব্যাপার। খুবই সোজা, একেবারে ছিলেকাল, তাই তো? হ্যাঁ, কিন্তু আমার বুটের সঙ্গে টার্কিশ বাতের সম্পর্কটা কি? সেটাও একটা ছেলেকালা। তোমার বুটের ফিতেতে ডবল ফাঁস দেখছি, যেটা তুমি কখনই নিজে লাগাও। তার মানে জুতো জোড়া তুমি খুলেছিলে, কিন্তু পরিয়ে দিয়েছে অন্য একটা। কে পরিয়ে দিয়ে? নেওচি নিশ্চয়ই নয়, কেননা জুতো জোড়াই সেদিন কিনেছো। তাহলে নিশ্চয়ই টার্কিশ বাত দিতে গেছিলে। নিয়ে অবশ্য ভালোই করেছো, কাজে লাগতে পারে। ঠিক বুঝলাম না, এইমাত্র বললে না টার্কিশ বাত নিয়েছো শরীরটাকে ঝরঝরে তাজা করার জন্য। তাই বললাম, তোমার মনে হয় একটু হাওয়া বদলের দরকার। লসানে যাবে নাকি? ভেবে দেখো, ফার্স্ট ক্লাস টিকিট পাবে, রাজার হালে থাকার খরচ পাবে। তেমনটা হলে তো বাড়ি চমৎকার হয়। তবে হঠাৎ লসানে যাওয়ার কথা বললে কেন? আর্ম চেয়ারে হেলাত দিয়ে বসে নোট বইটা আবার খুলে হোমস করল, নির্বান্ধব মেয়েরা যখন বেশে বেশে বেড়ায় ওয়াটসন, তখন সমাজে কেবল অশান্তির সৃষ্টি হয়। একদল শিয়ালের মাঝে তখন তারা অসহায় মুরগি ছাড়া আর কিছুই নয়। এরা নিজেরা নিরীহ বলেও এদের জন্য অনেকেই অনেক ধরনের অপরাধ ঘটিয়ে বসে। টাকা আছে বলি এরা দেশে দেশে ঘুরে বেড়ায়, ভালো ভালো হোটেলে থাকে, তারপর এক সময় হারিয়ে যায়। শিয়ালের খবর লেডি ফ্রান্সিস কারফক্সেরও এই ধরনের সাংঘাতিক কোনো বিপদ ঘটেছে বলে আমার মনে হয়। হোমসকে একটা সাধারণ প্রশ্ন করলে সে এই রকমই ধাঁধায় জবাব দেয়, তবে জবাবটার মধ্যে বিশেষ একজনের নাম আছে বলে ব্যাপারটা কিছুটা বুঝতে পারলাম। জিজ্ঞাসা করলাম, এই লেডি ফ্রান্সিস কারফক্স মহিলাটি কি? নোট বইটার থেকে তাকিয়ে হোমস বলল, লেডি ফ্রান্সিস হলেন পরলোকগত আর্ল অফ রাফটনের শেষ বংশধর। তোমার হয়তো মনে আছে, এই বংশের সম্পত্তি পেয়েছে কেবল পুরুষরাই। এই প্রথম একজন মহিলার বরাতে আর্লের সম্পত্তি ছুটেছে। ওর সঙ্গে সবসময় একটা ট্রাঙ্ক বোঝাই দামি দামি স্পেনীয় গয়না থাকে, রূপোর জারুয়াবো আর কতগুলো হিরে। সেগুলো উনি কোনো বাক্সে রাখেন না, যেখানে যান সঙ্গে করে নিয়ে যান। লেডি ফ্রান্সিস সুন্দরী, মাঝবয়সী, কিন্তু একাকী। টাকা কড়ি মোটামুটি আছে, তবে ট্রাঙ্কটাই ওর আসল সব। সে না হয় বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, উনি এখন বেঁচে আছেন কিনা সেটাই বোঝা যাচ্ছে। ভদ্রমহিলা গত 4 বছরে প্রতি সপ্তাহে একটা করে চিঠি লিখতেন তার এককালের গভর্নেস মিস ডবোনিকে। ইনি থাকেন ক্যাম্বারওয়েল, অবসর নিয়েছে। কিন্তু গত 5 সপ্তাহ ধরে লেডি কাছ থেকে কোনো চিঠি আসছে না। শেষ চিঠিটা লেখা হয়েছিল লসানের হোটেল ন্যাশনাল থেকে। খবর নিয়ে জানা গেছে লেডি নাকি হোটেল ছেড়ে চলে গেছে, ঠিকানা রেখে যান। তাই মিস ডবোনি আমাকে অনুরোধ করেছে এই রহস্যের তদন্ত করার। বুঝলে ভাইয়া, টাকার অভাব হবে না, কিন্তু লেডি ফ্রান্সিস কারফক্সের অন্তর্ধান রহস্যটা বের করতেই হবে। আচ্ছা হোমস, মিস ডবোনি ছাড়া অন্য কাউকে কি উনি চিঠি লিখতেন? আরেক জায়গাতে চিঠি লিখতেন, কিন্তু সেখানেও ভূমিরে কিছু পাওয়া যায়নি। একাকিনী মেয়েদের বাঁচতে হলে টাকার দরকার, আর সেই টাকা আসে ব্যাংক। তাই ব্যাংকের পাসবই কাটলেই অনেক কিছু জানা যায়। তবে ওর ব্যাংকের হিসেব আমি দেখেছি। লসানের হোটেলের বিল মেটাতে সর্বশেষ একটা চেক কাটা হয়েছে, কিন্তু টাকাটা মোটা অঙ্ক। তার মানে নিশ্চয়ই হাতে নগদ টাকা নিয়েই সে লসান ব্যাক করেছে। আর তারপরে সে আর একটাই চেক কেটেছে। আর একটা চেক কার জন্য কেটেছে, আর কোথায়? মিস মেরি ডেভিনের না 50 পাউন্ডের। কোথায় কেটেছে ধরা যাচ্ছে না, তবে চেকটা ভাঙানো হয়েছে ফেভিক লায়নেস না বলিও সপ্তাহ দিনের ভাগ। আচ্ছা, এই মিস মেরি ডেভিনটা কে?
ইনি হলেন লেডি কারফক্সের পরিচারিকা, কিন্তু তাকে কেন এত টাকা দেওয়া হলো সেটাই আবিষ্কার করতে পারে। তবে চিন্তা নেই, আমার বিশ্বাস তোমার গবেষণাতে এই রহস্যটাও সমাধান হয়ে যাবে। আমার গবেষণা মানে? ওয়াটসন, তুমি তো জানোই লন্ডন ছেড়ে এখন কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমি এখন কোথাও বেরোতেও চাই না, কারণ প্রথমত স্কটল্যান্ড ইয়ার্ড বড় একা বোধ করবে, আর দ্বিতীয়ত আমি কোথাও গেলেই লন্ডনের দুর্বৃত্তের দল উল্লাসিত হয়ে উঠবে। তাই আমি থাকি, তুমি যাও। লসন অভিযানে তোমার স্বাস্থ্যেরও উন্নতি হবে, শুধু একটু খরচ করে টেলিগ্রাম মারফত খবরাখবর পাঠিও, তাহলেই হবে। হোমসকে একা ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না আমার, কিন্তু কি আর করার, অবশেষে হোমসের কাছে আমাকে হার মানতে হলো। দুদিন পরে লসানের হোটেল ন্যাশনাল পৌঁছালাম। সেখানকার ম্যানেজার মিস্টার মোজের আমার খুব খাতির করলেন। জানতে পারলাম বেশ কয়েক হপ্তাহ হোটেলে ছিলেন লেডি কারফক্স। সবাই খুবই পছন্দ করতো ভদ্রমহিলাকে। তার বয়স 40-এর বেশি নয়, এখনো সুন্দরী, আর যৌবনে আরো অসাধারণ সুন্দরী ছিলেন, তাতে সন্দেহ নেই। সঙ্গে দামি জড়োয়া ছিল কিনা সেটা ম্যানেজারের জানা নেই, তবে চাকুর বাকুরেরা বলতো শোবার ঘরে একটা ভারী ট্রাঙ্কে সবসময় তালা লাগিয়ে রাখতো লেডি কারফক্স। পরিচারিকা মেরি ডেভিনকেও সবার খুব পছন্দ ছিল। হোটেলেরই এক ওয়েটারের সঙ্গে তার বিয়ের কথা পাকা হয়েছে। পরিচারিকার ঠিকানা পেতে অসুবিধে হলো না। মেয়েটা থাকে মপোলিয়রের 11 নম্বর রুটে জানে, যা শুনলাম সব লিখে রাখলাম। হোমস নিজেও এর চাইতে বেশি ঘটনা জোগাড় করতে পারত না। শুধু একটা রহস্যই রয়ে গেল, লেডি কারফক্সের হঠাৎ অন্তর্ধান করলো তা জানা গেল না। তবে লসানে বেশ আরামে ছিলেন ভদ্রমহিলা। লেকের ধারের বিলাসবহুল ঘরে কয়েক মাস কাটিয়ে যাওয়ার ইচ্ছে নাকি ছিল, তা সত্ত্বেও 1 হপ্তার ভাড়া মিটিয়ে দিয়ে তাড়াতাড়ি হোটেল ছেড়ে চলে গেলেন। তার পরিচারিকার হবু বর জুলভাই বার্টের কাছ থেকে জানতে পারলাম লেডি চলে যাওয়ার আগের দিন কালচে দাড়িওয়ালা লম্বা একটা ভদ্রলোক এসেছিলেন লেডি কারফক্সের সাথে দেখা করতে। লোকটা নাকি যা আস্ত বর্বর, শহরে কোথাও থাকে। লেকের পাড়ে দাঁড়িয়ে ম্যাডামের সঙ্গে তন্ময় হয়ে কি সব কথা বলছিল যেন। তারপর লোকটা আবার এসেছিল, কিন্তু লেডি কারফক্স আর দেখা করে। ঠিক তারপরের দিনই লেডি হোটেল ছেড়ে দিয়ে চলে যান। সেই থেকেই মনে হয় লোকটার ভয়ে লেডি কারফক্স গা ঢাকা দিয়েছেন। তবে মেরি তার ম্যাডামের চাকরি ছেড়ে দিল কেন সেটা বোঝা যাচ্ছে না। কারণটা অবশ্য একমাত্র মেরি বলতে পারে। মপোলিয়রে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে হবে। অনুসন্ধান পর্বের প্রথম অধ্যায় শেষ হলো। এবার লেডি কারফক্স লসান ছেড়ে যেখানে গেছে সেখানে যেতে হবে। কিন্তু এই জায়গাটা 5 জনে জেনে ফেল লেডি কারফক্সের তা ইচ্ছে ছিল না বলেই বাক্স পাট্রায় খোলাখুলি তার নামের লেবেল লাগ কেউ পিছু নিয়েছিল বোধ হয়। তাই অনেক পথে মালপত্র নিয়ে পৌঁছেছেন রেনিজেসে। ওকের স্থানীয় অফিস থেকে খবর জোগাড় করলাম। ব্যাপারটা টেলিগ্রাম করে হোমসকে জানিয়ে দিলাম। জবাবে পেলাম একটা কৌতুক ভরা প্রশংসা। বাদিন পৌঁছে খবরাখবর পেতে খুব একটা অসুবিধে হলো না। লেডি কারফক্স এখানে প্রায় 15 দিন ছিলেন। এইখানে সাউথ আমেরিকার ধর্মপ্রচারক ডক্টর স্লেসিঙ্গার এবং তার স্ত্রীর সঙ্গে আলাপ হলো তার। ধার্মিক লোকের সঙ্গ পেলে নিঃসঙ্গ মহিলারা বলতে যায়। লেডি কারফক্সও যেন ডক্টর স্লেসিঙ্গারের সঙ্গ পেয়ে আকাশের চাঁদ হাতে পেলেন। ধর্মপ্রচার করতে গিয়ে ভদ্রলোক স্বাস্থ্যহানি কুটিয়ে বসেছিলেন শুনে প্রায় কেঁদে উঠে লেডি কারফক্সে। তাছাড়া লোকটার ব্যক্তিত্ব নাকি অসাধারণ। স্বাস্থ্য উদ্ধার করতে এসে দিন রাত বারান্দায় বসে একটা প্রবন্ধ লিখেছিলেন মিডিয়ান্টিস রাজা সম্পর্কে, এবং সেই সময় তার দুপাশে বসে সেবা করতেন তার স্ত্রী আর লেডি কারফক্স। এসব খবর পেলাম সেখানকার হোটেলের ম্যানেজারের মুখে। সেরে উঠতে লন্ডন রওনা হন ডক্টর স্লেসিঙ্গার ও তার স্ত্রী। লেডি কারফক্সও তাদের সঙ্গে যান, কিন্তু তার পরিচারিকা মেরি কাঁদতে কাঁদতে চাকরি ছেড়ে দিয়েছিল। কেন ছেড়েছিল সেটা ম্যানেজার জানে না। তবে সবশেষে হোটেলের ম্যানেজার আমাকে বললেন, আপনি কিন্তু একাই খোঁজ করতে আসেননি লেডির। সপ্তাহখানেক আগে আর একজন লোক এসেছিলেন। আর একজন? আচ্ছা, তার নাম কি কিছু বলেছে? না, নাম বলেননি, তবে ইংরেজ ভদ্রলোক আর একটু অস্বাভাবিক ধরনের। হোমস যেভাবে জিজ্ঞাসাবাদ করার সময় ঘটনার মালা গাঁথে সেই কায়দায় জিজ্ঞাসা করলাম, ওটা বোধ হয় বড় ধরনের। একদম ঠিক বলেছেন, হুবহু তাই। একেবারে বর্বর। সত্যি হোটেলে না উঠে চাষাবুস হোটেলে উঠলেই তাকে বরং মানাতো। অন্ধকারে আলো দেখতে পেলাম এবার। চোখের মতো
লোকটা লেডি কারফক্সের পেছনে ধাওয়া করেছে। কিন্তু কেন? এর ভয়ে গোপনে পালিয়েছেন লেডি কারফক্স। তার পিছু পিছু লোকটা এখানেও এসে গেছে। লন্ডন পর্যন্ত গিয়ে লেডির নাগাল ধরে ফেলেনি তো? কি মতলবে লেডির পেছনে ঘুরছে ওকিল লোকটা? নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে এর পেছনে। হোমসকে জানালাম রহস্যের মূল ধরে ফেলেছি। ও জবাবে লিখলো, ডক্টর স্লেসিঙ্গারের বাঁকানটা কিরকম দেখতে বলো তো? মাঝে মাঝে ওর ইয়ার্কির মাত্রা ছাড়িয়ে যায়। এটা রসিকতার সময় নয় বলেই পাত্তা দিলাম না টেলিগ্রামটার। তাছাড়া টেলিগ্রাম যখন পেলাম তখন আমি মেরির সন্ধানে মপেলিয়ার পৌঁছে গেছি। মপেলিয়ার পৌঁছে মেরির বাড়ি খুঁজতে বেশ সমস্যা হলো না। মেরিকে জিজ্ঞাসাবাদ করতেই সে বলল, মিস্টার ওয়াটসন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাছাড়া সৎসঙ্গে লেডি কারফক্সের দিন কাটছে, সেটা দেখে আমি চাকরিটা ছেড়ে দিই। আর চাকরি ছাড়তে সুবিধাও হলো যখন দেখলাম লেডি কারফক্স নিজেই একদিন আমার সততা নিয়ে সন্দেহ প্রকাশ করে বসলেন। অবশ্য তাতে তার কোনো দোষ নেই। ইদানিং তার মেজাজটাও খুব খিটখিটে হয়ে গেছিল। আচ্ছা, লেডি কারফক্সের এইরকম খিটখিটে মেজাজের কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? কারণটা হলো একজন চোয়ারে জিহাবাজ লোক হঠাৎ একদিন সে দেখা করতে আসে ম্যাডামের সাথে, তারপর আলাদা করে কথা বলার জন্য লেকের পানি নিয়ে যায়। আমি তখন কৌতূহলবশত দূর থেকে উকি দিয়ে দেখলাম লেডি কারফক্সের হাত ধরে মোচড়াচ্ছে বদমাসটা। তারপর থেকেই তার হাবভাব পরিবর্তন হয়। হ্যাঁ মিস্টার ওয়াটসন, তারপর থেকে ম্যাডাম খিটখিটে হয়ে গেছিলেন। সব সময় যেন ভয়ে ভয়ে থাকতেন। তিনি মুখে না বললেও আমি জানি ওই বদমাস লোকটার হাত থেকে বাঁচবার জন্যই তিনি মিস্টার স্লেসিঙ্গারের আশ্রয়ে লন্ডন গিয়েছেন। এই পর্যন্ত বলেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল মেরি। জানালা দিয়ে রাস্তায় তাকিয়ে ইশারা করে বলল, ওই দেখুন, বদমাসটা এখানে পর্যন্ত এসেছে। আমি জানালা দিয়ে দেখলাম কালো দাড়িওয়ালা একটা লোক ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির নম্বর দেখছে। নিশ্চয়ই আমার মতোই মেরিকে খুঁজছে। দেখেই আর দেরি করলাম না, ঝড়ের মতো রাস্তায় বেরিয়ে এলাম। লোকটার সামনে গিয়ে বললাম, আপনি ইংরেজ? পাক্কা শয়তানের মতো পুরো কুচকে সে বলল, ইয়েস। আপনার তাতে কোনো সমস্যা আছে? আপনার নামটা জানতে পারি? না, পারেন না। ভাবরে পড়লাম, কিন্তু সোজা পথই অনেক সময় সেরা পথ। তাই দুম করে জিজ্ঞাসা করলাম, লেডি ফ্রান্সিস কারফক্স কোথায়? প্রশ্নটা শুনে অবাক হয়ে চেয়ে রইল লোকটা। আমি আবার বললাম, ওর পেছনে ঘুরছেন কেন? কি করেছেন তার? জবাব দিন। হঠাৎ লোকটা বাঘের মতো গর্জে উঠে শটান লাফিয়ে পড়লো আমার উপর এবং সারাশির মতো আঙুল দিয়ে টিপে ধরলো আমার গলা। ছাড়ুন, ছাড়ুন না আমাকে, ছাড়ুন, ছাড়ুন আমাকে। চোখে যখন সর্ষে ফুল দেখছি, ঠিক তখনই রাস্তার উপাস থেকে নীল কুর্তা পরা দাড়িওয়ালা একজন ফরাসি মজুর তীরের মতো ছুটে এলো। এসে তার হাতের মোটা খেটো দিয়ে ঠাই করে মারলো শয়তানটার হাতে। এক মারি আঙুল ঢেলে হয়ে গেল শয়তানটার। আমাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে রাগে ফোঁপাতে লাগলো। পরক্ষণেই সে উল্কার বেগে ঢুকে গেল মেরির কটেজে। ফরাসি মজুরটা তখনও আমার পাশে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি তাকে ধন্যবাদ জানানোর জন্য উঠে দাঁড়ালাম। আমার কিছু বলার আগে লোকটা বলে উঠল, ভাই ওয়াটসন, খুব হয়েছে, এবার থামো। হোমস, তুমি এখানে? হ্যাঁ আমি। আজ রাতের এক্সপ্রেস ট্রেনে তোমাকে আমার সাথে ফিরতে হবে লন্ডনে। এখন এখান থেকে চলো, হোটেলে ফিরে সব বুঝ। 1 ঘন্টা পর হোটেলে আমার প্রাইভেট রুমে ছদ্মবেশ ছেড়ে হোমস আরাম করে বসলো। হোমস, তুমি কিন্তু এখনো বললে না তুমি হঠাৎ করে এখানে এলে কিভাবে, বিশেষ করে সেই সময়ে যখন আমি বিপদে পড়লাম। কটলেরিয়ারের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তোমার টেলিগ্রাম পেয়েছে। জানতাম তুমি মেপোলিয়ারে আসবে, তাই আগে বাগেই মজুরের ছদ্মবেশে তোমার জন্য অপেক্ষা করছি না। তবে ওয়াটসন, অপূর্ব তদন্ত করেছো তুমি। সব কটা বিরাট ভুলই নিখুঁত ভাবে করে গেছো, আর লাভ হয়েছে অষ্টরম্বা। তিক্ত কণ্ঠে বললাম, তুমি নিজে তদন্ত করলেও অষ্টরম্বাই পেতে। মাই ডিয়ার ওয়াটসন, আমি যে আসল কাজটা করে বসে আছি, অনারেবল ফিলিপ গ্রিনকে আমি অনেক আগেই আবিষ্কার করে ফেলেছি। এই হোটেলেই তিনি রয়েছে, আর সার্থক তদন্ত শুরু হবে তো তাকে দিয়ে। তার কথা শেষ হতে না হতেই দরজায় একটা কড়া পড়লো। হোমসের অনুমতি পেয়ে পরক্ষণেই ঘরে ঢুকলো দাড়িওয়ালা সেই মারকুটে বদমাসটা। আমাকে দেখে লোকটা কটপট করে তাকালো, বলল, আবার কি মিস্টার হোমস? আপনার চিঠি পেয়ে এসে এই লোকটাকে এখানে দেখছি কেন? বসুন মিস্টার গ্রিন, আলাপ করিয়ে দিই। ইনি হলেন আমার পুরনো বন্ধু এবং সহযোগী ডক্টর ওয়াটসন। এই কাজে ইনি আমাদের সাহায্য করছেন। আর ওয়াটসন, ইনি হলেন অনারেবল ফিলিপ গ্রিন। ক্ষমা চাওয়ার কায়দায় আগন্তুক আমার দিকে তার হাত দুটো বাড়িয়ে দিলেন। বললেন, আশা করি খুব লাগেনি। লেডি কারফক্সকে আমি লোপাট করেছি বলায় মাথা ঠিক রাখতে পারে। আজকাল আমার স্নায়ুর অবস্থাও মোটে ভালো নয়, হঠাৎ করেই রেগে যায়। এই পরিস্থিতি আর সইতে পারছি না মিস্টার হোমস। কিন্তু আগে একটা কথা বলুন, আমার খবর আপনি পেলেন? লেডি ফ্রান্সিসের গভর্নর মিসেস ডবনির কাছ থেকে। তাই নাকি? ভদ্র মহিলা দেখছি আমাকে মনে রেখেছেন।
একদমই তাই। সম্ভবত আপনি সাউথ আফ্রিকায় যাওয়ার আগে থেকেই উনি আপনাকে চিনতেন। এতসব খবরই জেনে ফেলেছেন দেখছে। আসলে যৌবনে বড়ই দুর্দান্ত জীবনযাপন করছি। লেডি কারফাক্স তা জেনে ফেলে, ওটা খিঁচড়ে যায় আমারও। সব সম্পর্ক ছিন্ন করে দেয় সে, কিন্তু আমার প্রতি তার ভালোবাসায় এতটুকু চিড়ে খায়নি। সেই কারণে সে আজও বিয়ে করে। যাই হোক, বারবার টানে গিয়ে 2 পয়সা রোজগার করলাম। ভাবলাম এবার ওর মনটা নরম করা যায়। লসারে গিয়ে কাকুতি মিনতি করলাম। মনটা সত্যি নরম হয়েছে দেখলাম। তারপরেই খবর পেলাম লসান থেকে ছেড়ে কোথায় যেন চলে গেছে। আসলে ওর মনের তো সাংঘাতিক। খোঁজ খবর নিয়ে এলাম বাগানে। শুনলাম এখানেই থাকে ওর পুরনো পরিচারিকা। তার সঙ্গে দেখা করতে গিয়ে ডক্টর ওয়াটসন আমাকেই ওর অন্তর্ধানের জন্য দায়ী করায় মাথায় খুন চেপে গিয়েছিল। যাকে সে কথা। লেডি ফ্রান্সিস কোথায় আপনার জানা থাকলে প্লিজ বলুন মিস্টার হোমস। এতক্ষণ পুরো ব্যাপারটা ভালো করে শুনছিল হোমস। এবার বেশ গম্ভীর হয়ে হোমস বলল, সেটাই তো জানতে চাই। আচ্ছা, আপনার লন্ডনের ঠিকানাটা কি মিস্টার গ্রিন? ল্যাঙ্গের হোটেলে পাবেন আমার। তাহলে আপনি এখন সেখানেই যান। হোটেল ছেড়ে নড়বেন না। দরকার হলে যেন আপনাকে ডাকলেই পাই। মিস্টার হোমস, লেডি কারফাক্সকে খুঁজে পাওয়া যাবে তো? আপনাকে মিথ্যে আশা দিতে চাই না, তবে যা করার আমি সবই করবো, কথা দিচ্ছি। আর এই নিন আমার কার্ডটা রাখুন। যদি কিছু জানতে পারেন তাহলে যোগাযোগ করবেন। আর ওয়াটসন, বাথরুম ম্যাটটা গুছিয়ে নাও। মিসেস হাডসনকে আমি টেলিগ্রাম করে দিই। আর 7:30 আমাদের জন্য যেন খাবার তৈরি। বেকার স্ট্রিটে পৌঁছেই দেখলাম একটা টেলিগ্রাম এসে পড়ে রয়েছে হোমসের নামে। হোমস সেটা খুলে পড়া মাত্রই আগ্রহে চিকমিকিয়ে উঠল ওর দুই চোখ। তারপর সেটা এগিয়ে দিল আমার দিকে। আমি দেখলাম শুধু 2টো শব্দ লেখা রয়েছে টেলিগ্রামে, হাজ কাটা ছেঁড়া। টেলিগ্রাম এসেছে বাদেন থেকে। হোমস, এই কথাটার মানে কি? সব মানে তোর মধ্যে। তোমাকে বলেছিলাম পাদ্রী সাহেবের বাগানটা দেখতে কিরকম জানা, তুমি জানাও, মনে পড়ে? আমি তো তখন বাদেন ছেড়ে বেরিয়ে পড়েছি, জানবো কি করে? তো এর মানেটা কি? মানেটা হলো আমরা অসাধারণ বিপজ্জনক একজন ক্রিমিনালের সঙ্গে লড়তে নেমেছি। সাউথ আমেরিকার পাদ্রী সাহেব ডক্টর স্লেসিঙ্গারের আসল নাম পলি পিটার্স। অস্ট্রেলিয়ার নাম করা বদমাসদের শিরোমণি, যার কীর্তি বাহিনী গায়ে কাঁটা জাগিয়ে ছাড়। শয়তানটার কাজের বড় বৈশিষ্ট্য হলো ধর্মপ্রাণা মেয়েদের ধর্মের কথায় ভুলিয়ে ফাঁদে ফেলা। ওর এই বৈশিষ্ট্যের কথা আমার জানা আছে বলেই ডক্টর স্লেসিঙ্গারের কাহিনী শুনে সন্দেহ হয়। যাচাই করার জন্য পাদ্রীর বাগানের বর্ণনা চেয়েছিলাম। কারণ 1889 সালে অ্যাডিলেডে মারপিট করতে গিয়ে কুকুর কামড়ানোর মতো কামড়ানো হয় ওর বাগান। আর ওর সঙ্গে স্ত্রীর ভূমিকায় যে মহিলাটা থাকে ওর নাম ফ্রেজার, জাতি ইংল্যান্ড। আর এই দুজনের পাল্লায় লেডি ফ্রান্সিস যখন পড়েছে তখন ধরে নিতে পারি সে আর বেঁচে নেই, অথবা এমন অবস্থায় আছে যে 5 সপ্তাহে একখানা চিঠিও লিখতে পারে। হতে পারে ওরা লন্ডনে পৌঁছায়নি, তবে সেই সম্ভাবনা খুব কম। কেননা কন্টিনেন্টাল পুলিশের কাছে এইসব বদমাসদের বাদরামি গোপন থাকে, চক্রান্ত ফাঁস হয়ে যায়। তাই আমার ধারণা লন্ডনেই কোথাও এরা ঘাপটি মেরে আছে, কিন্তু ঠিক কোথায় সেটা বলাই সম্ভব নয়। আপাতত খাওয়া দাওয়া সেরে অপেক্ষা করা যায়। সন্ধ্যে নাগাদ না হয় স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে লেস্ট্রেটের সঙ্গে একবার কথা বল। সন্ধ্যে নাগাদ হোমস স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে লেস্ট্রেটকে পুরো ব্যাপারটা জানালো, কিন্তু অবশেষে দুজনেই ঘোল খেয়ে গেল। 7টা দিন কত রকম চেষ্টাই করা হলো। কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, বদমাসদের শিবিরে হানা দেওয়া হলো, ডক্টর স্লেসিঙ্গারের যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গাতেই ঠু মারা হলো। কিন্তু লন্ডনের কোনখানে যে 3টি মানুষ বুকে বসে রয়েছে সে হদিশ পাওয়া গেল না। 7 দিন পরে আচমকা খবর এলো ওয়েস্টমিনস্টার রোডে বেভিংটনের দোকানে একটা স্পেনীয় ডিজাইনারের রূপোর জড়োয়া গহনা বন্ধক দেওয়া হয়েছে। যে বন্ধক দিয়েছে তার চেহারাটা পাদ্রীর মতো, লম্বা চওড়া, দাড়িগো পরিষ্কার কামানো। কানের চেহারা লক্ষ্য করা যায়নি, তবে বাদ বাকি চেহারার সঙ্গে স্লেসিঙ্গারের চেহারার মিল আছে। এই 7 দিনের মধ্যে ল্যাংহ্যাম হোটেল থেকে মিস্টার গ্রিন 3 বার এসেছেন নিখোঁজ প্রেয়সীর খবর নিতে। কোনটায় যে তার অবস্থা শোচনীয় তা পোশাক আশাকে ঢিলে ঢালা অবস্থা দেখেই বোঝা যায়। 3য়বার যখন এলেন ঠিক তখনই জড়োয়া গয়না বাধা দেওয়ার খবরটা এসেছে। হোমস খবরটা মিস্টার গ্রিনকে দিলে বললে, শয়তানটা গয়না বন্ধক দেওয়া শুরু করেছে। কিন্তু গয়না বন্ধক দেবার মানে তো এই নয় যে লেডি ফ্রান্সিসের সর্বনাশ হয়ে গেছে। ওরা যদি লেডি কারফাক্সকে বন্দি করে রাখে তাহলে এখন তাকে মুক্তি দিতে গেলে ওরা নিজেরাই বিপদে পড়বে। কাজেই সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যই তৈরি থাকা ভালো। হোমস গম্ভীর ভাবে বলল। মিস্টার গ্রিন ভেঙে পড়লেন, উদাস কণ্ঠে বললেন, মিস্টার হোমস, এমন কিছু নেই যেটা আমি করতে পারবো। হোমস একটু ভেবে বলল, আচ্ছা, ওরা কি আপনাকে চেনে?
না। তাহলে বেডিংটনের দোকানে গিয়ে ওর পেতে থাকুন, ওরা আবার আসতে পারে গয়না বন্ধক, অন্য দোকানেও যেতে পারে, তবে বেডিংটন টাকা দিয়েছে ভালো, প্রশ্ন করেনি, কাজেই ওর কাছেই আবার আসাটা সম্ভব। আর আসুন, আপনি কিন্তু আক্রমণ করবেন না, শুধু পিছনে গিয়ে বাড়িটা দেখে আর আমাকে না জানিয়ে আগ বাড়িয়ে কিচ্ছু করবেন না, কথা দিন। ঠিক আছে মিস্টার, আমি কথা দিলাম আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই করুন। সেদিনের মতো সেখানেই আলোচনা রদ হলো। দুদিন নতুন কোনো খবর আনতে পারলেন না অনারেবল ফিলিপ গ্রিন। তৃতীয় দিন সন্ধ্যায় উদ্ভ্রান্ত চেহারা নিয়ে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বিবর্ণ মুখে ঘরে ঢুকলেন ভদ্রলোক। হাঁপাতে হাঁপাতে বললেন, প্লিজ মিস্টার হোমস। উত্তেজনায় কথা আটকে গেল ভদ্রলোকের। হোমস তাকে ঘরে এনে চেয়ারে বসালো। স্লিসিঙ্গারের সঙ্গে যে মহিলাটা থাকে সে এসেছিল, যে গয়নাটা বন্ধক দিয়ে গেল সেটা কিন্তু লেডি ফ্রান্সিসের, এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি। মহিলার চোখ দুটো পেঁচির মতো খড়খড়ে, মাথায় বেশ লম্বা চুল, মুখ ফ্যাকাশে। সে দোকান থেকে বেরিয়ে গেল ক্যানসিংটন রোডে, পেছনে আমি। তারপর সে ঢুকলো একটা আন্ডারটেকারের দোকানে, যাদের কাজ মোড়া কবর দেওয়া। কথাটা শুনে চমকে উঠলো হোমস, কেঁপে উঠলো গলা। বুঝলাম এরকম তোলপাড় চলছে তার ভেতরে। তুষর শীতল মুখের প্রতিটা মাংসপেশি শক্ত হয়ে গেল কথা শুনে। তারপর তারপর আমি সেই দোকানে ঢুকলাম, দেখলাম কাজু বাজু মুখে দোকানের স্ত্রী সেই মহিলা যে কি বলছিল। সরি দেরি হয়ে গেল। কি করবো বলুন? প্রেমক্কা সাইজ বড্ড বড়, এটা এতক্ষণে পৌঁছে গেছে নিশ্চয়ই। আমাকে দেখে চোখ মেরে গেল দুজনে। আমি থানায় পানাই করে দু একটা কথা জিজ্ঞেস করে বেরিয়ে এলাম দোকান থেকে। ভালো করেছে। তারপর কি হল? মহিলাটা বেরিয়ে এলো, সন্দিগ্ধ চোখে এদিক ওদিক দেখে নিয়ে একটা ছ্যাঁকড়া গাড়িতে উঠে বসলো, কিন্তু আমাকে দেখতে পাইনি, লুকিয়েছিলাম না। কপাল ভালো একটা গাড়ি পেয়ে গেলাম, তার পেছন পেছন গেলাম। দেখলাম সামনের গাড়িটা থামলো ব্রিক্সটনের 36 নম্বর পল্টনি স্কোয়ারে। আমি সামনে দিয়ে বেরিয়ে গিয়ে নামলাম পার্কের কোণে। ওখান থেকে নজর রাখলাম বাড়ির ওপর। সেখানে আর কাউকে দেখলেন? উপরের সব জানলা বন্ধ ছিল, নিচের তলা একটা জানলায় কেবল খোলা ছিল, তাও খড়খড়ি দিয়ে ঢাকা। ভেতরে কাউকে তাই দেখতে পাইনি, কিন্তু খানিকক্ষণের মধ্যে একটা ভ্যান এসে দাঁড়ানো বাড়ির সামনে। দুজন লোক ধরাধরি করে একটা জিনিস নামিয়ে নিয়ে গিয়ে ঢুকলো হলঘরের দরজা দিয়ে। মিস্টার হোমস, জিনিসটা একটা কফিন। আচ্ছা, তারপর? আর একটু বলেই তেড়ে মেরে ঢুকে পড়তাম ভেতরে। দরজাটা ফাঁক করে ধরেছিল মহিলা। লোকটো কফিনটা নিয়ে ঘরে ঢুকে আর, কিন্তু এই সময় হঠাৎ সে আমাকে দেখলো, দেখেই চিনেছে নিশ্চয়ই। আজই চমকে উঠে দরম করে দরজা বন্ধ করে দিল। আপনাকে কথা দিয়েছিলাম নিজে কিছু করবো না, তাই ছুটতে ছুটতে আসছে খবরটা দিতে। খসখস করে একটা কাগজে গিয়ে একটা লিখতে লিখতে হোমস বলল, খুব ভালো করেছেন। তবে ওয়ারেন্ট ছাড়া এখন আর কিছু করা মানেই বেআইনি কাজ করা। আপনি এক কাজ করুন, এটা নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে চলে যান, লেস্ট্রেট ওয়ারেন্ট বার করে দেবে। দরোয়া গহনা পাওয়া যাচ্ছে বললেই লেস্ট্রেট সমন ধরাতে পারবে। কিন্তু এর মধ্যে ওকে তো খুন করেও ফেলতে পারে। কফিনটা কেন এলো? কার জন্য এলো? অযথা সময় নষ্ট করবেন না মিস্টার গ্রিন, এই ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিন। মিস্টার গ্রিনকে ঘর থেকে বিদায় করে আমার দিকে ফিরল হোমস। ওয়াটসন, পরিস্থিতি খুব খারাপ, তরুণ ব্যবস্থা নেওয়া ছাড়া পথ দেখছি না। চলো, এক্ষুনি চলো, পল্টনি স্কোয়ারে যেতে হবে। পার্লামেন্ট হাউসের পাশ দিয়ে আর ওয়েস্টমিনস্টারের ব্রিজের ওপর দিয়ে তীর বেগে ছুটলো আমাদের গাড়ি। ভেতরে বসে হোমস বললে, ওয়াটসন, লেডি ফ্রান্সিসকে ছলচ্যুত করে তার পরিচারিকার কাছ থেকে সরিয়ে রাস্টুলা এনেছে এই লন্ডনের ভাড়া বাড়িটা। এটি যদিও বা চিঠিপত্র লিখে থাকেন, সেই চিঠি এরা গায়েব করেছে। এদের আসল উদ্দেশ্য ছিল গয়না রতন করা। তিনি সে কাজও করেছে, তাই একটা একটা করে গয়না বন্ধক দিতে আসে। এখন আর লেডি কারফাসকে জ্যান্ত ছেড়ে দেওয়া যায় না, তাই তাকে খুন করাই ওদের পক্ষে মঙ্গল। সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। এইবার আর একটা লাইন ধরে চিন্তা করা যাক। দু লাইনের যুক্তি যেখানে কাটাকুটি করবে সেইখানেই আসল সত্যি বলে যাক। আমরা এখন লেডিকে ছেড়ে কফিনকে নিয়ে চিন্তা করি। বাগান করে লাশ পুঁতে দিলেই যখন ল্যাটা চুকে যায়, তখন এত হেফাজত করে কফিন আনা হলো কেন? আর পুরো ব্যাপারটাই আইনসঙ্গত, কেননা মেডিকেল সার্টিফিকেট আর সরকারি অনুমতি না থাকলে কাউকে কফিনে কবর দেওয়া যায় না। তাহলে কি এমন ভাবে রেডিকে খুন করা হয়েছে যে ডাক্তারের চোখও তুলে দেওয়া হয়েছে? ডাক্তার কিন্তু হাতের লোক না হলে এই অবস্থায় লাশের ধার পাশেও কেউ ঘেঁচতে পারে। তবে কি ডাক্তার হতেরই লোক? কিন্তু এটা সম্ভব বলে মনে হয় না। আচ্ছা, মেডিকেল সার্টিফিকেট জাল করেনি তো? সেটা আরো বিপজ্জনক ওয়াটসন। ওই তো বন্ধুকি দোকান চালিয়ে এলাম না। দারোয়ান দাঁড়াও। ওয়াটসন, নামো। তোমার চেহারা দেখলে কারোরই সন্দেহ হবে না, কাজেই তুমি যাও, সোজা গিয়ে ওই দোকানে ঢুকে পড়ো। জিজ্ঞাসা করো আগামীকাল পোল্টনি স্কোয়ারে কফিন কবরে যাবে কটার সময়। আমি দোকানে গিয়ে হোমসের কথা মতো জিজ্ঞাসাবাদ করলাম। জানলাম কফিন কবরে যাবে সকাল 8টার সময়। হোমস সেটা শুনে বলল, দেখলে তো,
যেভাবেই হোক রাস্তা পরিষ্কার রেখেছে রাস্কেলরা, সার্টিফিকেট জোগাড় করেছে, আইনসঙ্গত ভাবে লেডিকে কবর দিতে চলেছে। না না না, দেরি করা চলে না ওয়াটসন, আইনের পথে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। পুলিশের আশায় হাত পা গুটিয়ে থাকা সম্ভব নয়। কপালটুকে একবার দেখাই যাক। সঙ্গে হাতিয়ার আছে? হ্যাঁ, ছুরিটা আছে। হতেই হবে। আইনকে যখন ওরা পরোয়া করে না, তখন বেআইনি ভাবেই সোজা হামলা জুড়ে দেখা যাক কাজ হয় কিনা। দারোয়ান, তুমি যেতে পারো। চলো ওয়াটসন। উলখানি স্কোয়ারের মাঝামাঝি জায়গায় একটা বড় সড়ো কালচে রঙের বাড়ির সামনে গিয়ে খুব জোরে ঘন্টা বাজিয়ে দিল হোমস। সঙ্গে সঙ্গে কপাট খুলে দাঁড়ালো ঢ্যাঙা মতন একটা মেয়ে ছেলে। হলঘরের ম্যারম্যারে আলোয় শুধু দেখা গেল একটা স্ত্রীলোকের ছায়ামূর্তি। তীক্ষ্ণ কণ্ঠে সে বলল, কি চাই? ডক্টর স্লেসিঙ্গারের সঙ্গে কথা বলতে চাই। ও নামে এখানে কেউ থাকে না। এই বলে যেই দরজা বন্ধ করতে যাবে একটা দরজার ফাঁকে পা ঢুকিয়ে দিল হোমস। তারপর কড়া গলায় বলল, তিনি যেই নামেই থাকুক না কেন, তার সঙ্গে আমরা দেখা করতে চাই। দ্বিধায় পড়ল স্ত্রীলোকটি। পরক্ষণেই দুহাত করে দরজা খুলে ধরে বলল, আসুন ভেতরে, আমার স্বামী কাউকে ভয় পায় না। এই বলে হলঘরের ডান পাশে বসবার ঘরে আমাদের নিয়ে গেল সে। বসুন মিস্টার পিটার্স। বেরিয়ে গেল মেয়েটা। মুখায় খাওয়া ধুলোয় ভরা ঘরটার চেহারা ভালো করে দেখবার আগেই বিড়ালের মতো নিঃশব্দ পায়ে ঘরে ঢুকলো সৌম্য দর্শন, ডাক মাথা, দাড়ি গোপ কামানো বিরাট একটা লোক। মুখটা আশ্চর্য লাল, গ্রস্ত গাল, কিন্তু ফকির গরম স্থূর পার্শ্ববী। সহজ সুরে সে বললে, ভুল করেছেন মনে হচ্ছে। যাকে খুঁজছে কে আরেক মেয়ে বলে? ব্যাস, ওতেই হবে। নষ্ট করার মতো সময় আমার নেই। তুমি হেনরি পিটার্স ওরফে ডক্টর স্লেসিঙ্গার। আমার নাম শার্লক হোমস। চমকে উঠল লোকটা। হরকরে চোখে চাইলো আমাদের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, মিস্টার হোম, আপনার নাম শুনে আটকে ওঠার কারণ দেখি না। আমার বিবেক পরিষ্কার। জন্য এসেছেন এখানে? বাদেন থেকে সঙ্গে করে যাকে পাকড়ে এনেছো সে লেডি কারফাক্সকে নিয়ে কি করেছো সেটা জানতে চাই। ভদ্র মহিলা কোথায় আছেন সেটা আমাকে যদি বলেন তো আমারও খুব উপকার হয়। প্রায় 100 পাউন্ড পাই তার কাছ থেকে। বাদেনে অন্য নাম নিয়েছিলাম ঠিকই, সেই সময় ভদ্র মহিলা ভাব জমালেন আমার স্ত্রীর সঙ্গে। আঠার মতো কিছুতে লেগে থেকে আসেন লন্ডনেও। হোটেলের বিল, টিকিট, ড্রপ সব আমি মিটিয়েছি। লন্ডনে এসেই হাওয়া হয়েছে। পেয়ে গেছেন কয়েকটা যাচ্ছে, তাই সে গেলে কয় না। দেনা মেটানোর জন্য নিশ্চয়ই। মিস্টার হোমস, খুঁজে বের করুন তাকে, আর আমার দেনাটা মিটিয়ে দিন। খুঁজে বার করবো বলেই এসেছি। এবারই তন্ন তন্ন করে দেখবো এক্ষুনি। সমন এনেছেন? পকেট থেকে রিভলভারটা একটু টেনে বার করে দেখালো হোমস। আপাতত এই সমনেই কাজ হবে, এর চাইতে ভালো সমন পরে আসছে। আচ্ছা, চিটকে চড়তো আপনি। বেশি বাড়াবাড়ি করবেন না, আমার এই সঙ্গেও কিন্তু বিপদে হলো। দুজনে এবারই তল্লাশ করবে। দরজা খুলে ধরে পিটার্স জোরে হাঁক দিল, আমি পুলিশ ডাকো। মেরিলি স্কার্টের খসখস আওয়াজ শুনলাম সিঁড়িতে। তারপর টম করে খুলেই বন্ধ হয়ে গেল ঘরের দরজা। হোমস ঢুকো কণ্ঠে বলল, ওয়াটসন, তাড়াতাড়ি করো, সময় খুব কম। আর পিটার্স, তুমি বাধা দিতে এসো না, রকম হবে। কফিনটা কোথায়? কফিন নিয়ে আপনার কি দরকার? একটা ডেড বডি আছে ওর মধ্যে। আমি দেখবো বডিটা। আমি দেখতে দেবো না। তাহলে নিজেই দেখবো। হন করে হল ঘরে ঢুকে গেল হোমস। পাশের দরজাটা আধ খোলা দেখে ঢুকে পড়লো সেই দরজা দিয়ে। খাবার ঘর সেটা। ম্যারমেরে গ্যাসের আলোটা বাড়িয়ে দিতেই চোখে পড়লো টেবিলের ওপর শোয়ানো কফিনটা। ডানা খুলে ফেললো হোমস। দেখলো তার মধ্যে শুয়ে আছে একজন চড়াজীর্ণ বৃদ্ধার মৃতদেহ। একসঙ্গে বিস্ময় আর স্বস্তিবোধ ফুটে উঠল হোমসের চোখে মুখে। ও গড, এই যে দেখছি অন্য একজন। মিস্টার শার্লক হোমস ভুল করেন তাহলে? পেছনে এসে তাচ্ছিল্য করে বলল পিটার্স, ইনি কে? আমার স্ত্রীর বুড়ি নার্স রোজ পেন্ডার। ব্রিক্সটন ওয়ার্কহাউস ইনফার্মারি থেকে নিয়ে আসি 3 দিন আগে। 13 নম্বর ফায়ার ব্যাংক ভিলা থেকে ডক্টর হর্সনকে এনে চিকিৎসা পাই এই 3 দিন। ঠিক আরামগ্রস্ত করে ফেলুন মিস্টার হোমস। 3 দিন সব রকম চেষ্টা করেও লাভ কিছু হলো না। মারা গেলেন 3য় দিনে। ডাক্তার বলেছেন উনি হয়েছে বলেই আর টিকে থাকতে পারলো। ক্যানিংটন রোডের সিমসন কোম্পানিকে বলে দিয়েছি কাল সকাল 8টায় যেন কবর দেওয়া হয় কফিনটা। কি মিস্টার হোমস, সেবা পেলেন? আজ তো দাদার মতো এমন ভুল মানুষে করে। কফিনের ডালা খোলার সময় আপনার হাওয়া করা চোখ ফেলে বেরিয়ে আসা মুখে ফটো তুলে রাখতে পারেন। দেখেছিলেন, দেখবেন অন্তিম শহরে শুয়ে আছেন এই ফ্রান্সিস কারফাক্স। তার বদলে দেখতে পেলেন 90 বছরের এই বুড়িকে। ঠাট্টা বিদ্রোপের তুফানের মধ্যেও অবিচলিত রইল শার্লক হোমস। ভেতর যে পুষছে তা বোঝা গেল দুহাত মুঠো করা দেখে। এবার সে বলল, বাড়িটা তল্লাশ করবো, কড়া বার করছি আপনার। তীক্ষ্ণ কণ্ঠে বলল পিটার্স। সেই সঙ্গে বাইরের প্যাসেজে শোনা গেল নারী কণ্ঠ এবং একাধিক পায়ের শব্দ। এদিকে আসো, এই দেখুন, এই দুটো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে হামলা জুড়েছে। কিছুতেই বেরোতে চাইছে না। হাত ধরে বের করে দিন তো। দোরগোড়ায় এসে দাঁড়ালো একজন সার্জেন্ট আর একজন কনস্টেবল। পকেট থেকে নিজের কার্ড বার করে এগিয়ে দিল হোমস। এই আমার নাম ঠিকানা, আর ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। কার্ড দেখে সার্জেন্ট বলল,
আপনাকে কে না চেনে মিস্টার হোমস, কিন্তু স্যার সমন ছাড়া এখানে আর থাকতে তো পারবেন না। গ্রেপ্তার করুন, চিৎকার করে বলল পিটার্স। সার্জেন্ট গ্রাম বাড়ি চালে বলল, সেটা আমার কাজ, আমি বুঝি। মিস্টার হোমস, আপনার কিন্তু এখানে আর থাকা হবে না। চলো ওয়াটসন। আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় এসে রাগে অপমানে গরম হয়ে গেলাম আমি। হোমস কিন্তু নির্বিকার। পেছন পেছন সার্জেন্ট বেরিয়ে এসে বলল, মিস্টার হোমস, আমি দুঃখিত, কিন্তু আইন যা তা মানতেই হবে। সেটা অবশ্য ঠিক স্যার, আপনার আর কিছু করার ছিল না মানছি। কারণ ছিল বলে বাড়িতে ঢুকেছিলেন, বুঝতে পারছি। একজন নিখোঁজ লেডির খোঁজে গিয়েছিলাম, বাড়ির মধ্যেই আছে মহিলা, সমনে এলো বলে। বেশ তো, আমি তাহলে চোখ রাখছি, খবর পেলেই জানাবো। সবে তখন 9টা বাজে। তদন্ত চালিয়ে গেলাম পুরো দমে। সোজা গেলাম ব্রিক্সটন ওয়ার্কহাউস আতরশালায়। সত্যি দিন তিনেক আগে এক সহৃদয় দম্পতি এসে তাদেরই এক পুরনো চাকরানিকে নিয়ে গেছে। মারা গেছে পুরি। আশ্চর্য কিছু নয়, অবস্থা খুবই খারাপ ছিল। সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম ডাক্তারের কাছে। তিনি বললেন, হ্যাঁ, স্লিপ ছাড়াই তুলতে তুলতে পুরো লুকিয়েছে বলে আমি তো গিয়ে দেখলাম শেষ হয়ে গিয়েছে। ডেথ সার্টিফিকেট লিখে দিলাম। তবে বাড়ির মধ্যে সন্দেহজনক কিচ্ছু চোখে পড়ে। তবে একটা খটকা লেগেছে, ওই রকম দান ধ্যানের আর পকেটের জোর যাদের, তাদের বাড়িতে একটা চাকর পর্যন্ত ছিল না। এটাই যা অবাক লেগেছে। ডাক্তারের জেরা শেষ করে গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে। গিয়ে শুনলাম সমন বার করা নিয়ে নাকের জলে চোখের জলে হচ্ছে বেচারি লেস্ট্রেড। দেরি একটু হবেই। আগামীকাল সকালের আগে সই পাওয়া যাবে না ম্যাজিস্ট্রেটের। শার্লক হোমস যদি লেস্ট্রেটের সঙ্গে সকাল 9টা নাগাদ একটু তদবির করেন তো ভালো হয়। সেখান থেকে বেরিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। মাঝরাত নাগাদ সার্জেন্ট এসে বলল, বিশেষ কিছু খবর নেই মিস্টার হোমস। বিশাল বাড়িটা নানান জানালায় মাঝে মাঝে কেবল আলোর ঝলক দেখা গেছে, এর চেয়ে বেশি আর কিছু দেখিনি। মেজাজ খিঁচড়ে যাওয়ায় কথা বলার মুড়ে পর্যন্ত রইল না হোমস। শুতে যাওয়ার সময় দেখলাম পাইপের পর পাইপ কড়া তামাকে টেনে চলেছে, আর সরু সরু কাপা আঙুল দিয়ে টক্কা বাজনা বাজিয়ে চলেছে চেয়ারের হাতলে। এ লক্ষণ আমার চেনা। সমস্যার অনেকগুলো সম্ভাব্য সমাধান মাথার মধ্যে নিয়ে তোলপাড় করার সময় এমনি অস্থির হয়ে পড়েও। সারা রাত বেশ কয়েকবার ঘুমের ঘুরে শুনলাম হোমস বাড়ি বই পায়চারি করছে। সকালবেলা অন্তদন্ত হয়ে এসে ঢুকলো আমার ঘরে। পরনে ড্রেসিং গাউন, কিন্তু ফ্যাকাশে মুখ আর গর্তে বসা চোখ দেখেই বুঝলাম সারা রাত ঘুমায়নি সে। ওয়াটসন, খবর দেওয়া হবে কটার সময়? 8টা তো, এখন বাজে 7:20। তার মানে এখনো সময় আছে ওয়াটসন, এখনো সময় আছে। তাড়াতাড়ি নাও, ছটপট গা তোলো, জীবন সুতোর উপর ঝুলছে। কে জানে এতক্ষণে মরণ এসে গেল কিনা। এই ভুলের জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তাড়াতাড়ি ওয়াটসন, তাড়াতাড়ি। 5 মিনিট গেল না, বেকার স্ট্রিট দিয়ে আমাদের নিয়ে উল্কা বেগে যেন উড়ে চললো একটা ঘোড়ার গাড়ি। ঠিক 8টার সময় ঢুকলাম ব্রিক্সটনে। 8:10 বাড়িটার দোরগোড়ায়। আমাদের মতো অপর পক্ষরও দেরি হয়েছিল। বাড়ির বাইরে ঘোড়া যখন দাঁড়ালো ঠিক তখনই চৌকাঠের উপর দিয়ে একটা বিরাট কফিন ধরাধরি করে বার করে আনা হলো বাইরে। ছিলে ছিঁড়া ধরনের মতো ছিটকে গেল হোমস। পথ জুড়ে দাঁড়িয়ে একদম সামনের লোকটার বুক ঠেলে দিয়ে দারুস্বরে বলল, ফিরে চলো, এক্ষুনি ফিরে চলো। এখন আবার কি শয়তানি করতে এসেছে? সমন কোথায়? কফিনের পেছন থেকে মুখখানা লাল করে দাঁত কিরমির করে বলে উঠল পিটার্স। সমন আসছে, না আসা পর্যন্ত কফিন বাড়িতে থাকবে। হোমসের কণ্ঠস্বরের কৃতিত্ব অমান্য করা বড় কঠিন। সেই মুহূর্তে প্রত্যেকেই পুতুলের মতো দাঁড়িয়ে গেল চৌকাঠে। নিমেষের মধ্যে বাড়ির মধ্যে উধাও হলো পিটার্স। ফলে হোমসের হুকুম না মেনে পারল না করিয়া। টেবিলে কফিন রাখতে না রাখতেই একটা স্ক্রু ড্রাইভার আমার হাতে গুঁজে দিয়ে হিপ্তের মতো সে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালো ওয়াটসন, যত তাড়াতাড়ি সম্ভব দাঁড়াটা খোলো। অন্য একটা স্ক্রু ড্রাইভার একজন কুলির হাতে গুঁজে দিয়ে বলল, এই নাও, তুমিও খোলো। 1 মিনিটের মধ্যে যদি খুলতে পারো তাহলে 1 মোহর বকশিস দেবো। একটার পর একটা স্ক্রু খুলে ছিটকে যেতে লাগলো মেঝের ওপর, আর তারই সাথে সাথে বৃদ্ধি পেতে লাগলো হোমসের উত্তেজনা। নাও, বগলির মতো ছুটলো তার কথার ফুলকি। এই তো খুলে গেছে, খুলে গেছে। সবাই মিলে গায়ের জড়ি টেনে খুলে ফেললাম কফিনের ডানা। সঙ্গে সঙ্গে হপ করে নাকে ঢুকলো ক্লোরোফর্মের কড়া গন্ধ। মাথা ঝিমঝিম করে উঠলো সেই গন্ধে। ভেতরে শায়িত একটা নারী দেহের সারা মুখটা ঢাকা রয়েছে ক্লোরোফর্ম ভেজানো তুলোর আস্তরণে। ডান মেরে সেটা ছুঁড়ে ফেলে দিল হোমস। বেরিয়ে পড়ল 5 বয়সী এক মহিলার আধ্যাত্মিক সৌন্দর্যে ভরা খুশরি। চৌকিতের মধ্যে তার পিঠে হাত দিয়ে উঠিয়ে বসিয়ে দিল হোমস। ওয়াটসন, এ বেঁচে আছে না মারা গেছে? খুব দেরি করে ফেললাম নাকি? আধ ঘন্টা ধরে মনে হলো সত্যিই বড় দেরি করে ফেলেছি। ক্লোরোফর্মের জন্যই হোক কি দম বন্ধ হয়ে যাওয়ার জন্যই হোক, মনে হলো
জীবনের শেষ দ্বার পেরিয়ে গেছেন লেডি ফ্রান্সিস। বৃথা চেষ্টা করে চলেছি আমরা, আর ওকে ফিরিয়ে আনা যাবে না। তা সত্ত্বেও চালিয়ে গেলাম কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস বলানোর চেষ্টা। ইথার ইঞ্জেকশন, বিজ্ঞান যা কিছু জেনেছে তার কোনো পদ্ধতিটাই বাদ দিলাম না। তারপর যেন মনে হলো নাকের সামনে আয়না ধরলে সামান্য ঝাপসা দেখাচ্ছে, চোখের পাতা অল্প অল্প কাঁপছে এবং পলায়মান প্রাণ আবার ফিরে আসছে। এমন সময় একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো দরজার সামনে। খড়খড়ি ফাঁক করে দেখলো হোমস। বলল, লেস্টার এসে গেছে সমন নিয়ে, কিন্তু যার জন্য আনা সে তো বোকাটা। ওই তো আরেকজন আসছেন। ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল প্যাসেজে। লেডিকে সেবা করার অধিকার আমাদের চাইতে এরই বেশি। আসুন মিস্টার গ্রিন, লেডি ফ্রান্সিসকে এখন এখান থেকে সরানোর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, কফিনটাও নিয়ে যা। এর মধ্যে যে বুড়িটা শুয়ে আছে তাকে কবর দিতে হবে। সেদিন রাতে হোমস বলল, ওয়াটসন, এই কাহিনী যদি কখনো লেখো তবে তার চিরকাল আমার এই অত্যন্ত সাজানো গোছানো ব্রেনের মারাত্মক পদস্খলনের সাক্ষী হয়ে থাকবে। মস্তিষ্কের এরকম বাহাতুরের রোগ সবারই মাঝে মাঝে হয়। এ ধরনের সাংঘাতিক ভুল সব মানুষই করে, কিন্তু ভুলটা ধরতে পেরে যে মানুষ উতরে নিতে পারে তাকেই বলবো মানুষের মতো না। সেই মর্যাদার যোগ্য কেবল আমি। কেননা গতকাল সমস্ত রাতটা আমি অস্থির হয়ে কেবল একটা সূত্র, একটা কথা মনে আনবার চেষ্টা করছিলাম। বারবার মনে পড়েছে সেই সামান্য কথাটা, কিন্তু আমি খেয়াল করি কথাটা অদ্ভুত, বিচিত্র একটা পর্যবেক্ষণ, কিন্তু সূত্র হিসেবে অসাধারণ। অথচ আমি শুনেও শুনিনি। মনে রাখি, ভোরবেলা বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল কথাটা। তোমার হয়তো মনে আছে, কবর দেওয়ার ব্যবস্থা যে করে তার বউ বলেছিল একটু দেরি হয়ে গেছে। কি করবো বলুন? বেমাক্কা সাইজ, বড্ড বড়। এতক্ষণে পৌঁছে গেছে নিশ্চয়ই। পার্সন, বুঝতে পারছো কিছু? উনি কফিনের কথা বলছি। আকারে বড়, অর্থাৎ সাধারণ কফিনের মতো নয়। কেন এইরকম বেয়ারা মাপে কফিন তৈরি হলো কেন? সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে উঠলো সুগভীর কফিনের মাঝখানে শোয়ানো একটা ছোট্ট বুড়ির দেহ। কিন্তু এইটুকু দেহের জন্য কত বড় কফিন কেন? তখনই বুঝতে পারলাম একটাই ডেথ সার্টিফিকেটের জোরে দুটো দেহকে কবর দেওয়া হবে। একটা সোজা ব্যাপারটা আমার চোখ এড়িয়ে গিয়েছিল, মূর্তির গোড়ায় গলদ জমেছিল। ঠিক তখনই বুঝলাম সকাল 8টায় কবরস্থ হবেন লেডি ফ্রান্সিস। গাড়ি থেকে কফিন বেরিয়ে যাওয়ার আগেই আটকাতে হবে আমাদের, যেভাবেই হোক। এই মরিয়া হয়ে পেয়ে গেছি, আর তার দামও পেয়েছি। লেডির ব্রান্ডটা গিয়েও বলতে পারো ফিরে এসছে। মতো পৌঁছাতে পেরেছিলাম। যতদূর জানি রাস্কেলের দলটা কুনকুনের ধার দিয়েও যায়। মারপিটের সম্ভাবনা দেখলেই পড়ে। এই ফ্রান্সিসকে কবর দেওয়া হবে অজ্ঞান অবস্থা। অথচ যদি কোনোদিন কবর করে দেখা হয় তো মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়। আমার বিশ্বাস এই লাইনে চিন্তা করেছিল। এরপর কি ঘটেছিল মনে মনে ভেবে নি। তখন আমরা ওর বাড়িতে গেছিলাম, যখন সিঁড়ির উপরে কি আছে আমরা দেখিনি। উপরতলাতেই একটা কুপুরিতে বন্দিনী ছিলেন লেডি ফ্রান্স। দুজনে দৌড়ে গেছে সেখানে, গায়ের জোরে নাকে ক্লোরোফর্ম চেপে ধরেছে, ধরাধরি করে এনেছে, কফিনে শুইয়েছে। কফিনের মধ্যে আদৌ ক্লোরোফর্ম ঢেলেছে যাতে জ্ঞান ফিরে না পায়। তারপর স্ক্রু এটে ডালাটা বন্ধ করে দিয়েছে। ওয়াটসন, এরকম অপূর্ব কায়দা এত বছর আমার চুচে পড়ে। ওরাদের ইতিহাসে এই ঘটনা একেবারে নতুন। লেস্ট্রেটের হাত ফসকে প্রাক্তন পাদ্রী যদি পালিয়ে থাকে তবে খুব শিগগিরই আরো চমকপ্রদ অপরাধের পর অপরাধের সংবাদ তোমার গানে আসবে।